ঈদের পর নববর্ষ ঘিরেও চাঙা ব্যবসা বাণিজ্য, বিপণী বিতানে বাহারি পণ্যের পসরা, সাজ পোশাকে বাঙালিয়ানায় নজর, ঘর সাজাতে চাহিদা বেড়েছে পেইন্টিংয়ের। মৌলভীবাজারে বাড়ছে পর্যটন ব্যবসার পরিসর, এবারের ঈদ মৌসুমে এক দশকের সর্বোচ্চ আয়। পর্যটক বাড়লেও আঞ্চলিক উন্নয়ন না হয় ক্ষোভ ব্যবসায়ীদের। সিটি কর্পোরেশনকে ৪৫ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা পৌর কর দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাড়তি অর্থ খরচ হবে শিক্ষা, স্বাস্থ্য ও নগরবাসীর বিনোদন খাতে। ডলার পতনের পর ট্রাম্প ট্যারিফে বিশ্ববাজারে চড়া স্বর্ণের দাম, দেশের বাজারে রেকর্ড। ২২ ক্যারেটের প্রতি ভরিতে গুনতে হচ্ছে ১,৬৩,০০০ টাকার বেশি। এবং ইলেকট্রনিক পণ্যে প্রযোজ্য হবে না নতুন মার্কিন শুল্ক, জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ মাসে ৯০টি বাণিজ্য চুক্তি চায় হোয়াইট হাউস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। চৈত্র সংক্রান্তির খবর। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। বিস্তারিত জানাতে শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছে তার কাছে। চৈত্রের প্রখর রৌদ্রে বাংলা গান পরিবেশনা এবং আলোচনার মাধ্যমে শিল্পকলায় অনুষ্ঠিত হচ্ছে বাংলা ১৪৩১ সনের চৈত্র সংক্রান্তি। আজকের এই বাংলা চৈত্র সংক্রান্তি যে অনুষ্ঠান শুরু হয়েছে, এটি ২ দিন ব্যাপী চলবে। আগামীকালকে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে সেটা হবে, এবং যেটি প্রতিশ্রুতি আগে দেওয়া হয়েছিল যে উৎসব মানেই সকল শ্রেণীর, সকল পেশার, সকল বর্ণের, সকল ধর্মের মানুষের অংশগ্রহণ, এবং এবারের উৎসবে যে পাহাড় থেকে সমতল সকল মানুষের অংশগ্রহণ করা হবে, সেটি যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল সেটি কিন্তু আমরা এই আজকের এই চৈত্র সংক্রান্তি উৎসবে দেখতে পাচ্ছি। এবং যেমনটা আসলে প্রচলিত ধারায় আমরা দেখতে পেয়েছি যে এই চৈত্র সংক্রান্তি উৎসবের উদ্ভাবন যেভাবে হয়েছিল সেটি কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের, আমরা জানি যে কৃষি এবং কৃষক ওতপ্রোতভাবে জড়িত এই চৈত্র সংক্রান্তি উৎসবের সঙ্গে। সেজন্য আজকে এই অনুষ্ঠানে যে গানগুলো পরিবেশন করা হচ্ছে, সেই গানগুলোর কথাতে যারা জড়িত তারা সবাই কৃষক, এবং অনেক কৃষক এসেছেন তারা একটু আগে এখানে গান পরিবেশন করেছেন। এছাড়া কুষ্টিয়া থেকে, লালন আখড়া থেকে যে সমস্ত সাধুরা এসেছেন তারা যে গানগুলো পরিবেশন করছেন তার সঙ্গেও জড়িয়ে আছে বাংলার কৃষক, বাংলা কৃষি এবং বাংলা চাষবাসের হালবাল। এবং আরেকটা বিষয় হচ্ছে, প্রচলিতভাবে গ্রামে যেভাবে চৈত্র সংক্রান্তি উদযাপন করা হয়, অর্থাৎ কৃষকরা এই দিনে সাধারণত আমিষ খান না, সেই ধারা অব্যাহত রেখে আজকের এই আয়োজনেও যারা আমন্ত্রিত অতিথি আছেন তাদের জন্য প্রায় ১১ ধরনের শাকের ব্যবস্থা করে দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলার গ্রামীণ প্রচলিত যে ঐতিহ্যগুলো আছে সেগুলো প্রতিস্থাপন করার জন্য শিল্পকলার মাঠের চারপাশে বিভিন্ন ধরনের স্টল করে বাংলার ঐতিহ্যকে উপস্থাপন করা হচ্ছে। আমরা যদি বিশেষ করে বলতে চাই যে তাঁতের শাড়ি এবং মেয়েদের ওড়না, ছেলেদের গামছা, লুঙ্গি এবং জামা যেমন আছে, তেমনি বিভিন্ন ধরনের শাক সবজি যেগুলোর বীজ প্রায় অব্যবহৃত রয়েছে, সেই ধরনের শাক সবজির বীজ রয়েছে এই স্টলগুলোতে, যেমন লাউ, কুমড়ো, বিভিন্ন ধরনের শাক রয়েছে, সেগুলোর মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেছেন। তেমনি একই সঙ্গে আলোচনার মাধ্যমে তারা বাংলা সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি বিষয়ের আলোচনা করছেন, এবং চৈত্র সংক্রান্তির মাধ্যমে যে বলছেন যে বাংলা সংক্রান্তি ফিরে তাকাতে হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে গ্রামীণ সংস্কৃতির দিকে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শিল্পকলা থেকে চৈত্র সংক্রান্তি উৎসবের সবশেষ খবর। চৈত্র সংক্রান্তির খবর জানাতে রাজধানীর শিল্পকলা একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী পনেল। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব উৎসবের অর্থনীতি, এসএমই উদ্যোক্তাদের অর্থনীতি কর্মকাণ্ড নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এসএমই উদ্যোক্তাদের সহযোগী সংগঠন হারি ট্রেড ট্রাস্টের সভাপতি ওয়ারেসা খানম প্রীতি। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। হ্যালো। আপনার সাথে আমরা কথা বলবো, তার আগে একটি এ সংক্রান্ত প্রতিবেদন দেখে আসি। বাংলা নববর্ষ এ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজনে থাকছে নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতির ছোঁয়ায় তৈরি নতুন পোশাকে সাজগোজো। আর তাই রাজধানীর বিপণী বিতানগুলো সেজেছে বাহারি পণ্যের পসরায়। ঘর সাজাতে চাহিদা বেড়েছে রিক্সা পেইন্টিংয়ের। ওমর ফারুকের ক্যামেরায় অন্তরা সেনের প্রতিবেদন। বাঙালিয়ানায় বাংলা বর্ষবরণে প্রস্তুত বাংলাদেশ। ঈদের
কয়েকদিন পরই বৈশাখের আগমন, তাই ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও বিপণী বিতানগুলোতে প্রস্তুতি রয়েছে চোখে পড়ার মতো। চাহিদা বেশি ভিন্নধর্মী নিত্য নতুন দেশীয় নকশার পোশাক আর গয়নার। বৈশাখে শাড়িটা আসলে সবাই খুব পছন্দ করে। বিভিন্ন রকমের দেশীয় গয়না, শাড়ি এগুলার একটা কালেকশন নিয়ে এসেছি। অনেক সাড়া পেয়েছি এবং কাস্টমার এতটাই সাড়া ছিল যে আমাদের 7 তারিখের পর কাস্টমাইজ অর্ডার আমরা বন্ধ করে দিয়েছি। সুতি শাড়ির পাশাপাশি নারীরা বেছে নিচ্ছেন বাঙালিয়ানা মোটিফের ঢিলেঢালা কুর্তি, আর ছেলেদের নজর রং বেরঙের পাঞ্জাবির দিকে। বৈশাখের যে ট্রেডিশন পাঞ্জাবি শাড়ি বাচ্চাদের জন্য এই টাইপের দেখতেছি আর কি নেওয়া যায়। বাঙালির ঐতিহ্য শাড়ি, এজন্য ওইটা থেকে শাড়ি দিকেই বেশি নজর। পহেলা বৈশাখের যে কালেকশনগুলো খুব সুন্দর। সুতি হালকা পোশাক গরমে যাতে পরা যায়, আরামদায়ক হয়। নতুন বছরে বাঙালিয়ানায় ঘর সাজাতেও পছন্দ করছেন অনেকে। রিক্সা পেইন্টিংয়ের নকশায় বাঁশ আর কাঠের তৈরি নান্দনিক শোপিস দেয়ালচিত্রকে প্রাধান্য দিচ্ছেন কেউ কেউ। পহেলা বৈশাখ উপলক্ষে আসলে ঘরটাও দেশীয় আঙ্গিকে সাজানো যায়। পহেলা বৈশাখের আগে সব একদম পরিষ্কার ঘরটা পরিষ্কার করে ঘরটাকে নতুন করে গুছানো সাজানো, এগুলো তো আমাদের হয় সবসময়। বাংলা কালচারের সাথে যায় যেই ধরনের জিনিসপত্র, এটাই নিতে আসছে। সাজ পোশাকে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে কাঠ, মাটি সহ বিভিন্ন ধাতুর মানানসই গহনাও কিনছেন ক্রেতারা। বাঙালির আবেগের আর আনন্দের একটি উৎসব পহেলা বৈশাখ। নিজেকে হারিয়ে নতুন করে খুঁজে পাওয়ার দিন এটি। আর তাই এই দিনকে ঘিরে চলনে বলনে পোশাকে আশাকে বাঙালিয়ানা ফুটিয়ে তোলার প্রয়াসই যেন সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রীতি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তো সেখানে দেখলাম যে নানা রকমের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। তো আপনার কাছ থেকে জানতে চাই যে কিছুদিন আগে ঈদ গেল, আবার কালকে নববর্ষ, তো আপনাদের এসএমই উদ্যোক্তাদের আসলে বেচা বিক্রির কি খবরাখবর? দেশের দুইটা বড় জাতীয় উৎসব হচ্ছে একটা ঈদ এবং নববর্ষ। তো দুটো খুব পাশাপাশি এবার আমরা উদযাপন করছি। কয়েকদিন আগেই আমাদের ঈদ শেষ হলো। মজার ব্যাপার হচ্ছে দুটোই আমাদের উৎসব কেন্দ্রিক, কিন্তু দুটার ধরনে ক্রেতা বেস ধরনে একটু আলাদা আছে। যেমন ঈদে আমরা চিন্তা করি যে একটু এক্সক্লুসিভ, সেটা দেশ বিদেশ যে কোনো পণ্য হতে পারে, এক্সক্লুসিভ পণ্য লাগবে আমার। কিন্তু আমাদের যখন নববর্ষ আসে তখন একেবারে বাঙালিয়ানা, অর্থাৎ এটা পুরোপুরি কিন্তু বুটিক শিল্পের উপর নির্ভর করে। আমরা যতটা পারি সৃজনশীল পোশাক পরতে পছন্দ করি এবং এটা পুরোটাই এসএমই সেক্টরে পড়ে। তো এসএমই সেক্টরের উদ্যোক্তারা কি করছে? এসএমই সেক্টর ঈদ এবং নববর্ষ দুটাকে একসাথেই কাজ শুরু করেছে। কয়েকদিন আগে আমরা ঈদ শেষ করলাম। তো ঈদের যে ব্যাপারটা হয়েছে, সারা বছর আমাদের উদ্যোক্তারা অপেক্ষা করে থাকে জাতীয় দিবসগুলো কখন আসবে। ওকেশনালি আসলে আমাদের আয়োজনগুলো হয়, সেভাবেই সারা বছরের একটা প্রস্তুতি থাকে, ইনভেস্টমেন্ট থাকে, সেই ইনভেস্টমেন্ট তুলে আনার একটা ব্যাপক কর্মযজ্ঞ থাকে, সবই কিন্তু আমাদের উৎসব কেন্দ্রিক। তো আমরা গত উৎসবে যেটা দেখেছি সেটা হচ্ছে পর্যাপ্ত মানুষ কিন্তু শপিং মল বলেন, এক্সিবিশন বলেন, মেলাতে বলেন, আমরা পাইনি। আমার সংগঠন হার ই ট্রেড ট্রাস্ট নিজেও আয়োজন করেছিলাম। তো আমাদের হার ই ট্রেডের নিজস্ব একটা ক্রেতা বেজ আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তারা কিন্তু ঠিকই এসেছে। যদি বলি যে পাশাপাশি দুটো উৎসব বলছেন যে ঈদে তো মানুষের ওয়েস্টার্ন কিংবা পাকিস্তানি এবার যেমন ট্রেন্ড ছিল, ট্রেন্ডি পোশাকে ছিল, তো এখন দেখা যাচ্ছে বাঙালিয়ানা মানুষ আসতে যাচ্ছে, সেখানে বুটিক শিল্পের আপনাদের বলছেন যে আমার হার ই ট্রেড পুরাটাই হচ্ছে দেশীয় উদ্যোগ নিয়ে কাজ করে। এক্ষেত্রে যদি বলতে চাই যে আপনাদের কি আলাদাভাবে প্রিপারেশন ছিল যে দুইটা উৎসবকে কেন্দ্র করে? দুটো উৎসবকে কেন্দ্র করেই আমরা আয়োজনটা করেছিলাম। দুটা উৎসবের পোশাক কিংবা অন্যান্য অ্যাক্সেসরি সবই সেখানে পাওয়া গেছে। তো আমি দুটার পার্থক্যের কথাটা বলছি। আর ক্রেতাদের যে মানসিক অবস্থান, এই সময়ে আমাদের পরিবর্তিত একটা রাজনৈতিক অবস্থান চলছে দেশে, সেই অবস্থা থেকে পর্যাপ্ত মানুষ এসেছে ঠিকই, কিন্তু বেচা বিক্রি কিন্তু সেই হিসাবে নাই। আচ্ছা, ঈদে বুঝলাম যে ঈদে বেচা বিক্রি মানে নববর্ষ কেন্দ্র দুইটা পাশাপাশি উৎসব হওয়ার কারণে মানে স্বভাবতই নববর্ষে কম হওয়ার কথা। তারপরেও জানতে চাই যে কতটুকু হলো? আমার মনে হয় তা না। আমি এটাই বলছিলাম যে
ঈদের ক্রেতা আলাদা থাকে, নববর্ষের ক্রেতা আলাদা থাকে, একটা কমিউনিটি থাকে যারা নববর্ষকে ওন করে। আবার জেনারেল তো সবসময় থাকে, জেনারেল একটা ক্রেতা বেস থাকেই, এবং এই ক্রেতা সবসময়ই বাঙালিয়ানা পছন্দ করে, যারা নির্ভর করে আসলে আমাদের এসএমই উদ্যোক্তাদের উপর। তারা সৃজনশীল পণ্যগুলো নিয়েই কাজ করে। তো আমাদের উদ্যোগগুলো সেভাবে আমরা সাজিয়েছি, এবং আমি বলতে চাই ঈদের মতো করেই নববর্ষেও আমরা সেই আশানুরূপ সাড়া পাচ্ছি না। কারণটা হলো তো আমি জাস্ট জানতে চাই যে কেন আসলে সাড়া পাচ্ছেন না, আপনার মনে হয় যে কেন পাচ্ছেন না? আসলে ব্যবসা নির্ভরই করে হচ্ছে স্থিতিশীল একটা রাজনৈতিক পরিস্থিতির উপরে। সেই স্থিতিশীলতা নাই, রাজনৈতিক অস্থিরতা আছে। আরেকটা বড় একটা বিষয় হচ্ছে জনমানবের ভেতরে নিরাপত্তাহীনতা অনেক বড় ইস্যু। যেহেতু আইন শৃঙ্খলা নাই, আমরা খুব বড় একটা জিনিস ফেস করেছি। আমাদের এক্সিবিশন যখন হয় ঈদের আগে, তখন আমাদের প্রতিবারের ঈদ এবং নববর্ষ যেহেতু কয়েক বছর হলে খুব পাশাপাশি থাকছে, হার ই ট্রেড এক্সিবিশনটাও আমরা একসাথে করি। তো গত কয়েক বছরের রেকর্ড হচ্ছে ইফতারের পর একদম ঢল, তো দেখা যাচ্ছে যে একদম মানুষের ঢল, কিন্তু এইবারে কোনো মানুষ ছিল না ইফতারের পর। কারণটা হচ্ছে রাস্তায় ছিনতাই, রাস্তায় মানে নিরাপত্তাহীনতা, একদমই নিরাপত্তাহীনতা। আরেকটা প্রশ্ন যদি বলি যে বেচা কিনার বাইরে দেখা যায় এসএমই ফাউন্ডেশনের যে মানে এসএমইর উদ্যোক্তাদের যে নানা রকম জটিলতা রয়েছে, সমস্যা রয়েছে, সেটা নিয়ে আপনার কাছে শুনতে চাই যে কি কি সমস্যা ফেস করছে এখন এসএমই উদ্যোক্তাদের। অনেক বড় সমস্যা হচ্ছে ক্যাপিটাল সমস্যা, অর্থাৎ ঋণ সমস্যা। তারা যখন প্রাইমারি লেভেল থেকে একটু গ্রোথ লেভেলে চলে যায়, তখন তাদের অবধারিতভাবে ব্যাংকিং সাপোর্ট লাগে, ফিনান্সিয়াল সাপোর্ট লাগে। তো আমাদের সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু আমাদের কার্যক্রম, কিন্তু সত্যি অর্থে আমি বলবো যে উদ্যোক্তাদের ভেতরে এখন পর্যন্ত সেই মনোজাগতিক বিষয়টা তৈরি হয়নি যে আমি আমার ব্যবসায়িক ডকুমেন্টেশনটা সেইভাবে রেডি করি। আবার যারা রেডি করে ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ঋণ নিয়ে ব্যাপক একটা ধকল। কারণ আমার সমস্ত ডকুমেন্টেশন রেডি, তারপরেও ব্যাংক থেকে ঋণ পাওয়া সহজ না, এখানে আছে এবং দীর্ঘ একটা সময় থাকছে। তারপরে বারবার সুদ হার বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, মানে বাড়ানো হচ্ছে, এটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। একেবারেই সহজ না, ক্রাইটেরিয়াটাই সহজ না। আমরা চাই যে নারীদের কাছে, আবার বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু উদ্যোক্তাদের একটা দেওয়া হয়, ঋণ সুবিধা দেওয়া হয়। এই যে দেখা যাচ্ছে এসএমই যে উদ্যোক্তাদের, তাদের তো দেখা যায় ব্যবসার প্রাণ বলা হয় অর্থনীতি, তো আসলে তাদের জন্য আসলে কতটা কেয়ার করছে গভর্নমেন্ট এখন? বাংলাদেশের জিডিপির 25% আসে এসএমই খাত থেকে। উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ঋণ সুবিধা রেখেছে, একটা মিনিমাম রেটে রেখেছে। আবার সেটার ভেতরে নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু আরও মানে ভালো একটা ঋণ সুবিধা আছে। তারপরেও নারীরা সেটাকে রিচ করতে পারে না। পারে না কেন? পারে না হচ্ছে যে এই যে ভেতরের কোনো একটা ফাঁকফোকর থাকে, যেটা আসলে রিচ করা খুব কঠিন হয়ে যায় নারীদের জন্য। জি, আপনাদের ব্যবসা বাণিজ্য আরও সামনের দিকে আগাক, এবং দেখা যায় যে প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে আপনাদের বাংলাদেশের অর্থনীতি আরও চাঙ্গা হোক, এটাই প্রত্যাশা। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এসএমই উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলছিলেন হার ই ট্রেড ট্রাস্টের সভাপতি প্রীতি। দেখছেন এ সময়ের বাণিজ্য। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 27 এপ্রিল শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। এজন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। বিবেচক জানায় এডিএস মেশিন সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পণ্য পরীক্ষা নিরীক্ষায় পূরণ করা হয়েছে আন্তর্জাতিক শর্ত। পর্যায়ক্রমে প্রস্তুত করা হবে চট্টগ্রাম বিমানবন্দরও। দেশের ব্যবসায়ীরা রফতানি বাজারে যেন সংকটে না পড়ে, বিষয়টি চিন্তা করেই সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছে বিবেচক। দ্বিতীয় মেয়াদে চাল আমদানির সময়সীমা শেষ হচ্ছে 15 এপ্রিল। তবে 14 এপ্রিল সরকারি ছুটি হওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম শফিক, যাচ্ছে তার কাছে।
হিলিস্থল বন্দর দিয়ে গত নভেম্বর মাসের 11 তারিখ থেকে চালের আমদানি শুরু হয়। গতকাল 12 এপ্রিল পর্যন্ত হিলিস্থল বন্দর দিয়ে 2.5 লক্ষ টনের বেশি চাল আমদানি হয়েছে। তো বর্তমানে চালের আমদানি প্রতিনিয়তই বাড়ছে। গতকালকেও কিন্তু চাল আমদানি হয়েছে এই হিলিস্থল বন্দর দিয়ে 147 ট্রাকে 6,300 মেট্রিক টন। তবে চালের পর্যাপ্ত আমদানি আছে। তবে যেহেতু 15 এপ্রিল পর্যন্ত সরকার তার দ্বিতীয় মেয়াদের সময় বৃদ্ধি নির্ধারণ করেছে, তবে আর মাত্র আজকে দিন 3 কর্মদিবস আছে। তার মধ্যে গতকালকে যে আসলে ব্যবসায়ীরা বলছেন 14 ফেব্রুয়ারি যে সরকারি ছুটি, সেই ছুটির দিনেও কিন্তু যেহেতু আমদানি রপ্তানি বন্ধ থাকার কথা রয়েছে, আর ভারতীয় ব্যবসায়ীদের সাথে আমদানিকারকরা কথা বলেছে, সেখানে ভারতের অভ্যন্তরে প্রায় 2 থেকে 250 ট্রাক দাঁড়িয়ে আছে, যেগুলো বাংলাদেশের ট্রাক ভর্তির ট্রাক, সেগুলো বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন যে এত অল্প সময়ের মধ্যে ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করা অসম্ভব। ইতিমধ্যে আমাদের যে সিআইডি অ্যাসোসিয়েশনের যে সভাপতি বা কার্যকারী কমিটি, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে 14 ফেব্রুয়ারি সেই দিনটা শুধুমাত্র আমদানি রপ্তানি চালু থাকবে, এমনটা তিনি জানিয়েছেন। এতে কিন্তু আমদানিকারকদের মধ্যে বেশ একটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে চালের যে শুল্ক বৃদ্ধিতে যে চালের আমদানি, এই আমদানির ফলে কিন্তু চালের যে একটা বাজার সহনীয় পর্যায়ে ছিল। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু ধান উঠতে এখনো 1 মাস সময় বাকি আছে, এই 1 মাস যদি সরকার চালের আমদানিটা যদি বৃদ্ধি করে, সেক্ষেত্রে বাজারে দাম সহনীয় পর্যায়ে আসবে। হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি নিয়ে এতদিকে ছিল আমার কাছে সর্বশেষ। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো গত সপ্তাহের শেষ কার্যদিবস কিন্তু 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি যে 3টি সূচকের মধ্যে একটি সূচক রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং 2টি সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে। দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসইএস ইন্ডেক্স, সেটি কিন্তু সকালে বেশ ঊর্ধ্বমুখী ছিল, তারপরে 10টা-15 মিনিটে কিন্তু বেশ ঊর্ধ্বমুখী ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে নিম্নমুখী, 10:30টার পরে সেটা সর্বোচ্চ নিম্নমুখী ছিল এবং এখনও কিছুটা ওঠার চেষ্টা করছে। এখন কিন্তু সেটি 5,199 পয়েন্টে অবস্থান করছে। তারপরেই রয়েছে ডিএসইএস ইন্ডেক্স, যেটি একটিমাত্র সূচক যেটি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, 1.4 পয়েন্ট বেড়ে এটি অবস্থান করছে 1174 পয়েন্টে। তারপরে রয়েছে ডিএস30 ইন্ডেক্স, যেটি নিম্নমুখী প্রবণতায় রয়েছে এবং এটি 4 পয়েন্ট হারিয়ে বর্তমানে অবস্থান করছে 1923 পয়েন্টের কিছুটা বেশি। আর আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বমোট লেনদেন হয়েছে 141 কোটি 60 লাখ টাকার বেশি। আর এখন পর্যন্ত যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 127টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 160টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 99টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে কোন কোম্পানি শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায় সেটা জেনে নেব। প্রথমেই রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 101 টাকা 50 পয়সায়, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম 102 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল 97 টাকা 80 পয়সা এবং এখন পর্যন্ত এই কোম্পানিটি 18 কোটি 80 লক্ষ টাকার কিছুটা বেশি কন্ট্রিবিউট করেছে ঢাকা শেয়ার বাজারে। তারপরে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট পিএলসি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 2,461 টাকা 50 পয়সায়। তারপরে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 96 টাকা 90 পয়সায়। তো দেখা যাচ্ছে যে ট্রাম্পের শুল্ক নীতি যখন প্রত্যাহার করেছে তারপরেই কিন্তু ঢাকা স্টক বিশ্বের সব স্টক এক্সচেঞ্জে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং গতকালকে কিন্তু সেই ধারা গত কার্যদিবসে সেটি ধারা অব্যাহত ছিল, কিন্তু আজকে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে। এটি একটি শঙ্কার বিষয়। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। দেখছেন এই সময়ের বাণিজ্য। 1% হিস্সা না দিলেও পৌর কর হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বছরে 55 কোটি টাকা বাড়িয়ে 100 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়ার পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বাড়তি পাওয়া অর্থ শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি নগরবাসীর বিনোদনে ব্যবহার হবে বলে জানিয়েছে সিটি মেয়র। শাখাওয়াত টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পৌরকর হিসেবে আপাতত 100 কোটি টাকা দিতে বন্দরকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। অবশ্য বন্দরের পক্ষ থেকেই চিঠি দিয়ে এই টাকা দিতে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছিল। মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি, তো এটা সহসায় আমরা আমাদের বোর্ডের সিদ্ধান্তক্রমে আমরা 100 কোটি টাকা পে করব। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি হোল্ডিং মিলিয়ে মাত্র 154 কোটি 86 লাখ টাকা পৌরকর আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অথচ 2024-25 অর্থ বছরে সিটি কর্পোরেশনের বাজেট হয়েছে 1981 কোটি টাকার। প্রতি অর্থ বছরে প্রায় 1000 কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়ে আসছে সিটি কর্পোরেশন। প্রত্যেকেই যাতে বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অনুসরণ করে সিটি কর্পোরেশনের প্রাপ্য ট্যাক্সগুলো পাওনাগুলো যাতে যথাসময়ে দিয়ে দেয়। আপাতত 100 কোটি টাকা পেয়ে সন্তুষ্ট হলো সিটি কর্পোরেশন। শেষ পর্যন্ত 160 কোটি টাকা আদায়ের অপেক্ষায় রয়েছে। পার্ক বলেন, ওয়াকওয়ে বলেন, এগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি এই টাকাগুলো কিছুটা ইনভেস্ট করতে। এই টাকাগুলো সবকিছু জনগণের জন্য ব্যয় করা হবে। পর্যায়ক্রমে কাস্টম হাউস, শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে পৌরকর বাবদ ন্যায্য হিস্সা আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। বন্দরের মতো সরকারি অন্যান্য সেবা গ্রহীতা সংস্থাগুলো যথাযথ পৌরকর পরিশোধ করলে নাগরিক সুবিধা নিশ্চিত হবে এই নগরীর বাসিন্দাদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা এবং মহড়া নিয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সরাসরি যাচ্ছি সেখানে। করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। আমি যেনারা ছায়া নটের প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বিশেষ করে যিনারা বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন, সাথে শিশু নিয়ে আসবেন, তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের জন্য যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান। শহীদ উদ্যানের পরিবেশনে 3টি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য 3টি গেট ব্যবহার করা যাবে। রমনা পার্ক ও শহীদ উদ্যানে বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে। বিকেল 5 ঘটিকার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে। শোভাযাত্রার সময় শরৎ উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটে যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না। বর্ষবরণ শোভাযাত্রা 14 এপ্রিল সকালে শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শোভাযাত্রায় যারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খণ্ডিত অ্যাটিটিউড। এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ। সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে, কি দেখা। এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম। এবং আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানেও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর, হৃদয়ে আকর্ষণ করে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ, আমার খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে করতে পারি না কেন? তারাই তো এটাকে ধারণ করবে। আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম।
আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না, বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। সম্প্রতি চীন গিয়েছিলাম, প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে চীনে গিয়েছে, সেগুলো তাদেরকে বলছি, কিন্তু নিজে আর কোনোদিন অতীশ দীপঙ্করের বাড়িও যাইনি, তার অবদানের সম্বন্ধে কারো খোঁজ খবরও নিই নাই। শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে, সেগুলো সংগ্রহ করার কথা বলেছি। এই যে দুরকম ভূমিকা, নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল, চীনের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে, অতীশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে। তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না, এই ইতিহাস তো সগৌরবে তুলে ধরার ইতিহাস। আমাদেরই মানুষ, আমাদেরই পাড়ার মানুষ, তখন তো এত যানবাহনও ছিল না, কিছুই ছিল না, কিভাবে এত কিছু পার হয়ে হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল, সে দেশে বুদ্ধ ধর্ম প্রচার করলো, আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে। আজকে যেটার ভিত্তিপ্রস্তরে স্থাপন হলো, সেই ইতিহাসেরই তো অংশ এটা। কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে, যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে, তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি, যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে, এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে। আমি দেখি নেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার। বাণিজ্য। চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জাতীয় কংক্রিট উৎসব 2025। জাতীয় কংক্রিট উৎসবটি মূলত একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা একক বা দলগতভাবে অংশগ্রহণ করেন। উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে গেম অব ট্রাস্ট, আর্টিকেল রাইটিং সহ বিভিন্ন প্রতিযোগিতা। অনুষ্ঠানটির প্রথম দিনে আয়োজিত হয়েছে গেম অব ট্রাস্ট প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা আইসক্রিমের কাঠি দিয়ে বিভিন্ন সেতুর আদল নির্মাণ করেন। অনুষ্ঠানটির দ্বিতীয় দিন মর্টার ওয়ার্কেবিলিটি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং নির্মিত সেতু আদল কি পরিমাণ ওজন বহন করতে পারে তা পরিমাপ করা হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। তো মূলত বলতে গেলে ফার্স্ট টাইম হিসেবে আমাদের এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল এন্ড আমাদের ক্লাসও খুব ভালো হয়েছে এন্ড খুবই ভালো লাগছে। আর এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।